স্বাগত অন্য পক্ষে। আমি ইশরাত জাহান উর্মি আপনাদের সাথে আছি। নারীর অধিকারের সংগ্রাম বা নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে। চারপাশে নারী ক্ষমতায়ন উন্নয়নের অসংখ্য উদাহরণ, কিন্তু নিজের ঘরে নিজের পরিবারে বৈষম্যের শিকার নারী। এক এক ধর্মে নারীর উত্তরাধিকার আইন এক এক রকম, সম্পত্তিতে নারীর অধিকারও এক এক রকম। ধর্মীয় আইনগুলো নারীকে সম্পত্তিতে কেমন অধিকার দেয়? নারী পুরুষের সমতা নিশ্চিতে কেমন ভূমিকা রাখে আইনগুলো? প্রতি শনিবার এখন থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব সম্পত্তিতে নারীর অধিকার নিয়ে। আজ শুরুর দিন কথা বলবো মুসলিম আইনে নারীর সম্পত্তির অধিকার এই বিষয়টি। সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা এবং ইস্টার্ন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আসফিয়া বিনতে আওয়াল ও ইফাত বরকতুল্লাহ। স্বাগত আপনাদের তিনজনকেই। শুরুতেই মিতি সানজানা, আপনার কাছে আমি একটু সূচনা বক্তব্যের মতো করে জানতে চাই যে আসলে মুসলিম আইনে নারীরা কতটুকু সম্পত্তি পায়। আমরা জানি যে এখানে নানান ধরনের অসমতার ব্যাপার রয়েছে, ছেলে সন্তান যতটুকু পায় মেয়ে সন্তান ততটুকু পায় না। এই বিষয়গুলো যদি একটু অ্যাড্রেস করেন মিতি সানজানা। দেশের সম্পত্তি বা পারিবারিক যে আইনগুলো রয়েছে সেগুলো আসলে সাধারণত পার্সোনাল ল আমরা বলি, যে যার যা নিজস্ব ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। তো আমরা যদি অন্যান্য ধর্মের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু দেখা যায় যে মুসলিম ধর্মে নারীর সম্পত্তিতে অধিকার বরং আরো বেশি অন্যান্য ধর্মের চেয়ে। যেমন হিন্দু ধর্মে একজন নারী কিছুই পাচ্ছেন না, অন্যান্য ধর্মেও কিন্তু খুব রিজিড এবং নারীকে কিন্তু খুবই ডিপ্রাইভ করা হয়। তারপরেও আমাদের মুসলিম যে পারিবারিক আইন রয়েছে সেই আইন মতে কিন্তু একজন নারী অর্থাৎ কন্যা সন্তান তার ভাই যা পাচ্ছে পুত্র সন্তানের চেয়ে কিন্তু অর্ধেক সম্পত্তি পাচ্ছে। তো এই আইনগুলো হয়তো বা আসলে পরিবর্তনের কথা অনেক বারবার বলা হয়েছে, এই নিয়ে সবসময় অ্যাডভোকেসি করেছে বিভিন্ন লেভেল থেকে প্রেশার গ্রুপরা, তারাও এই নিয়ে কথা বলেছে এবং প্রাইম মিনিস্টার আসলে বেশ কয়েকবার এই আইনটি পরিবর্তন নিয়ে কথা বলেছে। তিনি বেশ অনেকবার বলেছেন যে এই আইনের পরিবর্তন দরকার, সম্পত্তিতে ছেলে মেয়ের সমান অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে কিন্তু বেশ কয়েকবার আমরা তার কাছ থেকে বক্তব্য পেয়েছি। তো মুসলিম আইনে আসলে এই কারণটা বললে আসলে বলা যায় যে একজন নারী তার স্বামীর থেকেও কিন্তু তিনি পাচ্ছেন কিছুটা, স্বামীর মৃত্যু হলে তিনি জীবিত অবস্থায় যদি কোনো সন্তান মৃত্যু হয় সেই সন্তানের প্রপার্টিতেও কিন্তু তার অধিকার থাকে। তো আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু তিনি দেনমোহরের কিছু টাকা পাচ্ছেন এবং পিতার সম্পত্তি স্বামীর সম্পত্তি সবখানেই তার অধিকার আছে, সো এটা হয়তো একটা কারণ হতে পারে যে বিভিন্ন জায়গা থেকে যেহেতু তিনি সম্পত্তি পাচ্ছে। বাট প্র্যাকটিক্যালি আসলে আমাদের দেশের কনটেক্সটে দেখা যায় কি যে ধর্মীয় ভাবেও তাকে যে অধিকার দেয়া হয়েছে সেই অধিকার থেকেও কিন্তু তাকে সবসময় বঞ্চিত করা হয়ে থাকে এবং এর মূল কারণ হচ্ছে যে যেহেতু সম্পত্তির বিভিন্ন আইন সম্পর্কে তাদের অজ্ঞতা এবং তারা অনেক কিছুই জানেন না, কাগজপত্র হ্যান্ডেল করা বা সেগুলোকে আপডেট করা, বিভিন্ন কাজকর্ম সম্পর্কে তাদের ধারণা কম এবং তারা ধরেই নেন যে এটি শুধুমাত্র পুরুষের অধিকার। ব্যারিস্টার মিতি সানজানা, আমি আপনার কাছে আসলে একদম সরাসরি প্রশ্ন রাখতে চাই যে আপনি কি মনে করেন যে যতটুকু আসলে এই ধর্মীয় আইনে দেয়া হচ্ছে সেটুকু যথেষ্ট? একজন একই সঙ্গে একজন পিতামাতার যদি একজন ছেলে সন্তান এবং মেয়ে সন্তান থাকে, ছেলে সন্তান যা পাচ্ছেন মেয়ে সন্তান তার অর্ধেক পাচ্ছেন, এটা আসলে ঠিক কোন কিসের বেসিসে পাচ্ছেন? কেন একজন নারী বা কন্যা সন্তান কম পাবেন? আচ্ছা, এই বিষয়ে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে ধর্মীয় কিন্তু কোনো বাধা নেই। ধর্মে বলা আছে যে কন্যা সন্তান অর্ধেক পাবে, বা কোনো কোনো ধর্মে বলা হচ্ছে পাবেই না কন্যা সন্তান, কারণ বিয়ের সময় তাকে পণ দেয়া হচ্ছে, এই কারণে সে পাবেই না। কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের নিষিদ্ধ কোনো কিছু নেই। এখানে কিন্তু আইনের কোনো জায়গায় বলা নেই যে একজন নারী তাকে দেয়া যাবে না বেশি। সো যার ফলে আমাদের সমাজে কিন্তু একটি প্র্যাকটিস গড়ে উঠেছে, যারা আসলে মুক্তমনা, যারা লিবারেল, তাদের ভেতরে কিন্তু একটি প্র্যাকটিস গড়ে উঠেছে। তারা কিন্তু সকলে সমান
সম্পত্তি দিয়ে থাকেন জি, পুত্র এবং আমি কন্যাকে ফিরবো ইকুয়ালি। মিতে সানজানা আবারও। এই যে আপনি যাদের কথা বললেন যে যারা মুক্তমনা বা লিবারেল তারা দিয়ে থাকেন, এই দিতে গিয়ে মানে কন্যা সন্তানকে অর্ধেক সম্পত্তি দিতে গিয়ে তাদের কি কি ফেস করতে হয় সেই বিষয়গুলো আমরা শুনবো। তার আগে ইস্টার্ন ইউনিভার্সিটির দুজন শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের প্রশ্ন এবং মতামত রয়েছে এই বিষয়ে। মিতি সানজানার কাছে তারা জানতে চাইবেন এবং মতামত দেবেন। আসফিয়া বিনতে আওয়াল, আপনার প্রশ্ন বা মতামত আপনি রাখতে পারেন। আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মুসলিম আইন অনুযায়ী একজন নারী তার বাবার কাছ থেকে কি পরিমাণ সম্পত্তি পান এবং তার মার কাছ থেকে কি পরিমাণ সম্পত্তি পান? জি, ব্যারিস্টার এখানে মিতি সানজানা। জি, হ্যাঁ, এখানে সব সময় যেটা বাবা এবং মার থেকে পুত্র সন্তান যা পান, একজন মুসলিম ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার যত সম্পত্তি রয়েছে আর সেই সম্পত্তিতে অটোমেটিক্যালি কিন্তু আপনার ইনহেরিট করে ফেলে সেটাকে। তার জীবদ্দশায় তিনি যদি কোনো কিছু লিখে দিয়ে নাও যান, তার মৃত্যুর সাথে সাথে তার যে কয়জন সন্তান আছে তাদের মধ্যে অটোমেটিক্যালি আইন অনুযায়ী ভাগ হয়ে যায় জিনিসটা, প্রপার্টিটা ইভলভ করে। তো এখানে যেটা হয় যে পুত্র সন্তানরা যা পাচ্ছেন তার চেয়ে অর্ধেক পান। তো তার মানে হচ্ছে একজন ছেলে 50% যদি পান, তার মানে মেয়েটি পাচ্ছেন হচ্ছে 25%। তো এটা আসলে কতজন বাচ্চা আছে, তার কতজন ছেলে মেয়ে আছে, আর কি কি ওয়ারিশ আছে। দেখা যাচ্ছে যে সে যদি জীবিত অবস্থায় তার পিতামাতা মানে পিতামাতা জীবিত অবস্থায় যদি তিনি মারা যান, সেক্ষেত্রে পিতামাতার কাছে সম্পত্তি চলে যাচ্ছে। কারো যদি পুত্র সন্তান না থেকে শুধু কন্যা সন্তান থাকে, তখন আবার আরেক রকমের সিচুয়েশন হয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সেই প্রপার্টি পরিবারের অন্যান্যদের হাতে চলে যাওয়ার একটি সুযোগ রয়েছে, বা আইনে কিন্তু সেটা পারমিট করে। যাদের শুধুমাত্র কন্যা সন্তান, পুত্র সন্তান নেই, তখন সেই প্রপার্টি, কিছু প্রপার্টি আবার পরিবারের একটু বাইরে চলে যাচ্ছে তার কাছ থেকে। কাজে অর্ধেক পাচ্ছে সব জায়গায়, কন্যা সন্তানরা অর্ধেক সম্পত্তি পাচ্ছে। আর মায়ের সম্পত্তির ক্ষেত্রে কি হবে সেটিও জানতে চাচ্ছিলেন আসফিয়া। কি হলে কন্যা সন্তান মানে মায়ের সম্পত্তি যদি থাকে সেই সম্পত্তি কন্যা সন্তানরা কিভাবে পাবেন সেটিও আসফিয়া জানতে চাইছিলেন। না, এটা তো কিভাবে পাবেন, কতখানি পাবেন আসলে আমার জি কতখানি পাবেন? পুত্র সন্তানের অর্ধেক পাবেন। আপনি এখন কতখানি পাবেন এটা আসলে আমাদের বেশ কিছু ক্যালকুলেটরে আমরা এটা হিসাব করি, আমরা কতটুকু প্রপার্টি আছে, কোথায় কি আছে, তার উপরে আসলে ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে কতজন ছেলে মেয়ে আছে, অনেকগুলো ফ্যাক্টর এটার উপরে। মিতি সানজানা, আসফিয়ার যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে বাবার সম্পত্তি তো ছেলে মানে ভাইয়ের অর্ধেক পাবে একজন কন্যা সন্তান, মায়ের সম্পত্তি যদি থেকে থাকে সে কতটুকু, মানে সেই সম্পত্তি কি একইভাবে ভাগ হবে নাকি সেটিও আসলে মানে ছেলে বেশি পাবে মেয়ে অর্ধেক পাবে এরকম? বাবা মার ক্ষেত্রে যা, বাবার ক্ষেত্রেও যা হবে, মার ক্ষেত্রেও তাই হবে। জি জি, এটা আসলে এক কথা জবাব দেওয়া যাচ্ছে না কেন, আরো কতজন ওয়ারিশ আছে আসলে তার উপরে ডিপেন্ড করবে যে সেই ভদ্রলোকের কি আরো ভাই বোন আছে নাকি, তিনি জীবিত, তিনি যখন মারা যাচ্ছেন তার বাবা মা আছে কিনা। সো এটা স্পেসিফিক্যালি এক একটা কেস টু কেস ভ্যারি করবে। কিন্তু একেবারে একদম সোজা কথা যদি বলা যায়, তাহলে বাবার সম্পত্তিতেও যেমন ছেলে তার বোনের ডাবল পাচ্ছে, তেমনি মার সম্পত্তিতেও একজন। জি, আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। জি, ইফাত বরকতুল্লাহ, আপনার প্রশ্ন বা মতামত আপনি রাখতে পারেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে মুসলিম আইনে একজন নারী মানে কতজনের উত্তরাধিকারী পান, কতজনের সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন? আচ্ছা, এখানে সে তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন। তার অনেক সময় আপনার যখন ভাই, তার যদি নিঃসন্তান হয়ে থাকে, কোনো ভাই বোন যদি নিঃসন্তান হয়ে থাকে, তাদের কোনো সন্তান না থাকে, তো তাদের কাছ থেকে পেতে পারেন, ভাই বোনের মধ্যে ভাগ হতে পারে। একজন নারী তিনি জীবিত থাকাকালীন সময় যদি তার পুত্র সন্তানের মৃত্যু ঘটে, সেক্ষেত্রে তিনি সন্তানের কাছ থেকে প্রপার্টি পাবেন এবং তিনি তার স্বামীর কাছ থেকে তিনি প্রপার্টি পেয়ে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার যদি দাদা দাদি বেঁচে থাকা অবস্থায় বা নানা নানি বেঁচে থাকা অবস্থায় তার বাবা মার যদি মৃত্যু ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু তার বাবা মা যে যতটুকু সম্পত্তি পাচ্ছেন সেই প্রপার্টিটা কিন্তু আবার সেই নারীর কাছে পাস করছে। তো কাজে একজন ছেলেও আসলে মোটামুটি ঠিক যেভাবে পাচ্ছেন বিভিন্ন ওয়ারিশনদের কাছ থেকে, সো একজন নারীও আসলে এইভাবে এইরকম সিচুয়েশন গুলোতে সম্পত্তি পেতে পারে। কিন্তু ভাই বোনের যদি পুত্র সন্তান থেকে থাকে বা সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে তিনি আবার পাচ্ছেন। এই সন্তান হলে সেক্ষেত্রে ভাই বোনের কাছ থেকেও প্রপার্টি আসবে।
একজন নারীর কাছে। ব্যারিস্টার মিতি সাঞ্জানা, আপনার কাছে যে প্রশ্নটি আমি রেখেছিলাম যে এই সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতাগুলো আছে, অর্থাৎ যদি একজন পিতা তার দুই সন্তানকেই মানে কন্যা সন্তান এবং পুত্র সন্তানকে সমানভাবে দিতে চান এই মুসলিম আইন অনুযায়ী, সেক্ষেত্রে তাকে আসলে কি কি প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়? আমার মনে হয় যে আমার একটা বিরতির সময় পৌঁছে গেছে। আমার বিরতি থেকে ফিরে এসে এই প্রশ্নের উত্তর নেব এবং একই সঙ্গে আসফিয়া বিনতে আওয়াল এবং ইফাত বরকতুল্লাহর অন্যান্য প্রশ্নগুলো আমরা নেব। মিতি সাঞ্জানার সঙ্গে থাকুন। একটা বিরতির সময় ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার। অন্য পক্ষে আজ কথা বলছি মুসলিম আইনে নারীর সম্পত্তির অধিকার এই বিষয়ের সঙ্গে আছেন ব্যারিস্টার মিতি সাঞ্জানা। মিতি সাঞ্জানা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ইস্টার্ন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আসফিয়া বিনতে আওয়াল এবং ইফাত বরকতুল্লাহ। মিতি সাঞ্জানা, আপনার কাছে যে প্রশ্নটি আমি রেখেছিলাম যে যদি কোনো কারোর পুত্র সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে কন্যা সন্তানের সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা এবং একই সাথে পুত্র সন্তান যদি থাকে তার সমপরিমাণ যদি কন্যা সন্তানকে দিতে চান কোনো পিতা বা মাতা, তাহলে তাকে আসলে কি কি প্রতিবন্ধকতা পার হতে হয় আমাদের এই আইন অনুযায়ী? আইন অনুযায়ী আসলে একদমই কোনো প্রতিবন্ধকতা নেই। আইনে কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, একজন তার কন্যা পুত্র সন্তান থাকা অবস্থায় কন্যাদেরকে ইকুয়ালি প্রপার্টি দিতে চাচ্ছেন, অথবা তিনি আপনার কন্যা সন্তান শুধু আছে তাদেরকে দিয়ে যেতে চাচ্ছেন। এখানে প্রতিবন্ধকতার কোনো ব্যাপার নেই। এখানে তিনি দিতে চাইলে তিনি একদম স্ট্রেট অ্যাওয়ে তাকে একটি রেজিস্টার্ড দলিলের মাধ্যমে এই সম্পত্তি হস্তান্তর করতে হবে। সো এখানে একটি বিষয় আছে যে তিনি এই সম্পত্তি যখন হস্তান্তর করছেন তাকে কিন্তু জীবদ্দশায় এটি তাকে আসলে দান হিসেবে দেখাতে হবে বা উপহার হিসেবে দেখাতে হবে, এবং তিনি বেঁচে থাকা অবস্থাতে এই সম্পত্তি ট্রান্সফার করে দিয়ে যেতে হবে কন্যা সন্তানদের কাছে। সো এখানে যেটা একটা সমস্যা দেখা দেয়, যেটা আমি আসলে প্র্যাকটিক্যালি যে প্রতিবন্ধকতা আমরা আসলে দেখি, যে প্রবলেম আমরা দেখি, যে একজন পিতা তিনি জীবিত দশায় তিনি হয়তো ভাবেন যে আমি যদি এই সমস্ত সম্পত্তি কন্যাদেরকে বা আমার সন্তানদের মধ্যে এখনই আমি ট্রান্সফার করি, তাহলে হয়তো কালীন সময় তারা তাকে দেখাশোনা করবেন না, বা একটা ইনসিকিউরিটি থাকে। যেহেতু আমাদের তো আসলে বিভিন্ন সোশ্যাল সিকিউরিটি বা ওয়েলফেয়ার সেভাবে নেই আমাদের দেশে, তো যার ফলে দেখা যায় যে এরকম একটা ইনসিকিউরিটি থাকে, এখনই আমি সবকিছু দিয়ে দিলে আমাকে বৃদ্ধ বয়সে। কিন্তু মিতি সাঞ্জানা, আমার প্রশ্ন হচ্ছে যে এই আইনটা কি বদলানোর প্রয়োজন মনে করেন না? মানে একজন পুত্র সন্তান সরাসরি তার বাবার সম্পত্তি উত্তরাধিকার আইন অনুযায়ী পাবেন, আর একজন কন্যা সন্তানকে আপনি বলছিলেন যে উপহার হিসেবে দেখাতে হবে, যেটিকে বোধহয় আইনের ভাষায় হেবা করা বলে আর কি, হেব্বা করতে হবে বা দান হিসেবে দেখাতে হবে, এবং সেটি টাকা দিয়ে কিন্তু করতে হয়। এই আইনটি কি আসলে মানে যেখানে একজন একটি বৈষম্য নয় যে ছেলে সন্তান পেয়ে যাবে অটোমেটিকলি, কিন্তু একজন কন্যা সন্তান হলে তাকে আসলে বাবার কাছ থেকে লিখিয়ে নিতে হচ্ছে, এই বিষয়টির কি পরিবর্তন দরকার আছে বলে আপনি মনে করেন না সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে? অবশ্যই এটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে, কারণ আপনি দেখুন যে অনেক ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক পরনির্ভরশীলতার কারণে বা সম্পত্তিতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে না পারার কারণে অনেক বিষয় নারীরা ভয়েস রেজ করতে পারেন না, বা তারা কিন্তু কিছুটা কর্নার্ড হয়ে থাকে, ফ্যামিলিতে বলেন বা সোসাইটিতে বলেন। আদারওয়াইজ উনার হয়তো যে কোনো ডিসিশন মেকিং এর সুবিধা হয়, উনি হয়তো চাচ্ছেন যে একা তিনি থাকবেন। সেক্ষেত্রে কিন্তু তার যখন ফাইন্যান্সিয়ালি তিনি সলভেন্ট না থাকেন বা অর্থনৈতিকভাবে তাকে অন্যের উপর নির্ভর করতে হয়, সেক্ষেত্রে সার্টেনলি তাকে তো আসলে তখন নানান ধরনের ডিসিশন মেকিং এও তার সমস্যা হয়, পারিবারিক বিভিন্ন ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও কিন্তু তার সমান পার্টিসিপেশন থাকে না একজন ছেলের মতো। তো কাজে এই আইনের পরিবর্তন অবশ্যই দরকার আছে, এবং সেই সাথে সাথে যতক্ষণ পর্যন্ত না আইনটির পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি সোসাইটিতে আসলে এই ধরনের একটি মাইন্ডসেট তৈরি হয় যে না ঠিক আছে আমরা দিব, আমরা ইকুয়ালি আমরা আমাদের সন্তানদের কে আপনার প্রপার্টি দিব, এই প্র্যাকটিসটা যদি চলে আসে, বুঝতে পেরেছি। আমি একটু আবার প্রশ্নে যাই। আসফিয়া, আপনার পরের প্রশ্নটি বা আপনি শেষ যে প্রশ্নটি করতে চান, আপনি আপনার প্রশ্ন বা মতামত রাখতে পারেন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্বামীর সম্পত্তির ক্ষেত্রে একজন নারী কি পরিমাণ সম্পত্তি পান, এবং এখানে যদি কোনো নারীর সন্তান না থাকে বা থাকে, ওইটার সাথে কি এটা কোনোভাবে সম্পর্কিত কিনা? জি, একই সাথে আমি ইফাত বরকতুল্লাহ আপনার প্রশ্নটিও একবারে নিয়ে নিই, একবার আমরা মিতি সাঞ্জানের কাছে থাকবো। ইফাত বরকতুল্লাহ।
জি, আমার প্রশ্ন হচ্ছে যে একজন সন্তানের কাছে মায়ের কি কোনো সম্পত্তি হক পাবে, মানে সন্তানের সম্পত্তিতে কি মার কোনো হক আছে? জি। আহ, সন্তান যদি আসলে মা জীবিত থাকাকালীন সময় যদি সন্তানের মৃত্যু ঘটে, সেই ক্ষেত্রে মায়ের একটি অধিকার আছে সম্পত্তিতে। তো সেটি হচ্ছে যে 1/6 প্রপার্টি ছেলের প্রপার্টি থেকে, সে সন্তানের প্রপার্টি থেকে সে পাবে। আর আরেকজন যে প্রশ্নটি করছিলেন যে স্ত্রী কতটুকু পাবে, 1/8 ভাগ আর কি। আহ, 8 ভাগের 1 ভাগ সম্পত্তি তিনি তার হাজবেন্ডের মৃত্যু হলে পাবেন। সেই সাথে সাথে তার যেমন দেনমোহরের টাকা, সেটি যদি পরিশোধ না হয়ে থাকে। তো এখানে কিন্তু শুধুমাত্র সম্পত্তি বলতে আমরা ইমুভেবল প্রপার্টি বা যেগুলো আর কি ল্যান্ড রিলেটেড প্রপার্টি, এগুলোই বুঝতে পারছি না। তার যদি জীবিত থাকা অবস্থায় বিভিন্ন ক্যাশ টাকা থেকে থাকে, অন্যান্য যে সমস্ত টাকা পয়সা আছে, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে তার সন্তানরা, তার স্ত্রী এবং একজন নারী তার হাজবেন্ডের থেকে বা ছেলে মেয়েদের থেকে তিনি কিন্তু পাবেন। না, কিন্তু যেটি আসলে আসফিয়া জানতে চাচ্ছিলেন যে যদি সেই নারীর সন্তান না থাকে, তিনি স্বামীর সম্পত্তি কিভাবে পাবেন, তা মানে কতখানি পাবেন, এবং একই সঙ্গে যদি স্বামীর ভাই থাকে, ভাইয়ের ছেলেরা থাকে, তাহলে সম্পত্তি আসলে তাদের পাওয়ার কথা কিনা, এবং এক্ষেত্রে আসলে স্ত্রীর কতটুকু পাওনা, সেটি আসলে জানতে চাচ্ছিলেন ইফাত। সন্তান না থাকে সেই ক্ষেত্রে সেই নারী 1/4 পাবেন, এবং সন্তান না থাকলে সেই প্রপার্টির কিন্তু একটি অংশ তারপরে তার পিতামাতা জীবিত কিনা, তার কয়জন ভাই বোন আছে তার উপর ডিপেন্ড করে সেই 1/4 পরে যে প্রপার্টি থাকবে সেই প্রপার্টিটা চলে যাচ্ছে তার অন্যান্য ওয়ারিশদের কাছে। এবং সেখানে আবার ভাই যদি না থেকে থাকে, ভাইয়ের সন্তান। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন মিতি সানজানা, আমরা যেহেতু শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আপনি কি মনে করেন কিনা যে আসলে এই আইনটি বদলানোর প্রয়োজন আছে কিনা, এবং একই সাথে এই আইন পরিবর্তনের ক্ষেত্রে আসলে কারা মূল বাধা? আমরা জানি যে নারী নীতি প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এই সম্পত্তির উত্তরাধিকার একটা বড় ইস্যু ছিল, বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলোর কাছে। নারীকে সম্পত্তি দিতে তারা একেবারেই রাজি ছিলেন না। আপনি কি কি প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন, বা চেঞ্জ হওয়া দরকার কি আছে কিনা বলে মনে করেন? জি, আইনটির তো অবশ্যই পরিবর্তন দরকার রয়েছে, এবং আমরা জানি যে যেহেতু বিষয়টি সেন্সিটিভ, আমরা জানি এই ধর্ম দ্বারা যেহেতু এই আইনগুলো আসলে পরিচালিত হচ্ছে, যার কারণে এই সেন্সিটিভ জায়গাটায় হয়তো হাত দিতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আইনের পরিবর্তন তো করতেই হবে, সেটি সময়ের ব্যাপার, কিন্তু তার আগে কিন্তু আমাদের এই প্র্যাকটিসটাও চালু করতে হবে আগের থেকে। যে যেই এক্সিস্টিং আইন রয়েছে, বিদ্যমান আইনের অধীনেই আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে সমানভাবে প্রপার্টি ডিস্ট্রিবিউট করি, সেই ক্ষেত্রে কিন্তু সেই আইনটি আপনার তাড়াতাড়ি সেই আইনের পরিবর্তন আনতেও কিন্তু সেটি আমাদের জন্য বেশ সুবিধা হবে। কারণ আপনার এই সম্পত্তির এখনই তো আমার প্র্যাকটিস নেই। এখন আমার এক্সিস্টিং আইনে আমি চাইলে দিতে পারি দুইজনকে সমানভাবে, সেটাই তো আমি দিচ্ছি না। তার মানে আমার মাইন্ডসেট নাই, আমার মানসিকতাই নেই মেয়েকে সমানভাবে দেবার জন্য। অনেক ধন্যবাদ ব্যারিস্টার মিতি সানজানা। আসলে এই বিষয়টি আরো বিস্তৃতভাবে বলার সুযোগ রয়েছে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আলোচনা করব। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আসফিয়া বিনতে আওয়াল এবং ইফাত বরকতুল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে। দেখা হবে আবারও, সঙ্গেই থাকুন ডিবিসি নিউজের।